সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক বিশ্বজিৎ দত্ত ভৌমিক। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আজকে আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে আপনার একটু ল্যাটিন আমেরিকা থেকে ঘুরে আসবো, তারপরে সর্বশেষ এশিয়ার কি অবস্থা সেখান থেকে ঘুরে আসবো। প্রথমে আমি দাদাকে জানতে চাই, যুদ্ধের এই অবস্থায় গোয়েন্দা প্রধানকে দপ্তর চেঞ্জ করা হলো, একদম শীর্ষ পর্যায়ে নিয়ে, এটা কিসের ইঙ্গিত জেলেনস্কি দিল? সে কি কোনো বাজি ধরলো? এখন যেটা হচ্ছে, এইখানে যুদ্ধে যে জিনিসটা হবে, যে যুদ্ধে ইউক্রেন গোয়েন্দাদের যে কৌশল, সেই কৌশলটা চেঞ্জ হবে ইউক্রেন যুদ্ধে। কারণ হচ্ছে মানে কিরিলো বুদানোভের উপস্থিতিটা জেলেনস্কি প্রশাসনে ইউক্রেন যুদ্ধে সরাসরি প্রভাব ফেলবে। সেটাই। এবং এর জন্যে দুইটাই হইতে পারে। একটা হইতে পারে যে শান্তি চুক্তি ত্বরান্বিত শান্তির দিকে যাবে, আরেকটা হচ্ছে যে যুদ্ধের কৌশল পরিবর্তন হয়ে দেখা যাবে গেরিলা হামলার দিকে যেতে পারে, বা যেগুলো হচ্ছে যে রাশিয়ার অভ্যন্তরে বড় হামলা কিভাবে ঘটানো যায়, এই জিনিসগুলো উঠে আসতে পারে। এখন তো রাশিয়াও তো আলটিমেটলি বসে থাকবে না, তারা তো এই যেহেতু রাশিয়ার প্রেসিডেন্ট দপ্তরে হামলার বিষয়টা নিয়ে যে এখন হচ্ছে গোটা পৃথিবী হচ্ছে তুলকলাম চলতেছে। এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে কি, যে এখানে সিআইএর কথা তো কখনো বিশ্বাস করা উচিত না। সিআইএ বলতেছে হ্যাঁ, সেইখানে ইউক্রেনের ড্রোন ছিল, ইউক্রেনের পরিকল্পনা ছিল প্রেসিডেন্ট বাসভবনের কাছে কোনো সামরিক ঘাঁটিতে হামলা করা, কিন্তু প্রেসিডেন্ট বাসভবনের হামলা হচ্ছে ওখানে টার্গেট হয়ে গেছে, ইউক্রেন করে নাই। এর মানেটা কি দাঁড়ায়? ড্রোনটা ইউক্রেনের, ইউক্রেন প্রশাসন অস্বীকার করছে। আমেরিকার গোয়েন্দারা বলছে কি, যে ড্রোনটা ইউক্রেনের, বাসভবনে হামলার পরিকল্পনা তাদের ছিল না, তাদের হামলার পরিকল্পনা ছিল কাছাকাছি কোনো সামরিক ঘাঁটিতে। তার মানে জিনিসটা দেখেন, আবার ইউক্রেন অস্বীকার করছে যে তাদের এরকম কোনো নেই। তার মানে তাহলে কি বিষয়টা এরকম যে ইউক্রেনের ড্রোন ভূতে রাশিয়ার কাছে পৌঁছে দিয়েছে? যদি ইউক্রেনের ড্রোন যদি রাশিয়ার কাছে পৌঁছে যায়, সেই ড্রোন প্রযুক্তি, তাহলে মজার বিষয় হচ্ছে কি, যে ইউক্রেনের ড্রোন প্রতিহত করা রাশিয়ার জন্য সহজ হবে। কারণ হচ্ছে এটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করা খুব সহজ। এমনিতেই তো হচ্ছে জিনিসের দাম কম, আর বিষয়টা হচ্ছে এটার সফটওয়্যার ঘাটাঘাটি করলে মোটামুটি রিভার্স ইঞ্জিনিয়ারিং বের হয়ে যাবে। ফলে যেটা হচ্ছে, তাহলে এরপরে ড্রোন হামলা ইউক্রেন কি সফলতা পাবে কি না, সেটা নিয়ে সন্দেহ আছে। অনেক বড় প্রশ্ন। তো এখন ধরেন যে যুদ্ধের যে আলোচনা, যুদ্ধবিরতির যে আলোচনা, বা ইউক্রেন শান্তির যে আলোচনা, সেই আলোচনা কিন্তু এই যে যত যাই হোক, হ্যাঁ, একই জায়গায় স্থির আছে। একজন হচ্ছে যে ইউক্রেন নিরাপত্তা ছাড় দিবে না, ভূমি ছাড় দিবে না, আরেকজন হচ্ছে শান্তি মানে দুর্বলতা নয়, এবং সেইখানেই থাকবে। তার মানেটা কি, যে এই যে দফায় দফায় আলোচনা, মেসেজ দেওয়া আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এখনকার সময় খুব গুরুত্বপূর্ণ, অনেক ধরনের, আসলে কি তাই? কথাবার্তা তা নয়। এখানে যদি পশ্চিমারা যদি ইউক্রেন শান্তি চুক্তি থেকে না সরে, তাহলে ইউক্রেন রাশিয়া শান্তি চুক্তি হবে না, কখনো হবে না। বলা হচ্ছে যে অল্প একটু জায়গা দখলের জন্য রাশিয়া অনেকগুলো সোলজার হারাইছে। ঠিক আছে, সোলজার হারিয়েছে, রাশিয়া তো জেনে বুঝেই যুদ্ধে নেমেছে, যে যুদ্ধ করলে তার সৈন্য মরবে, ক্ষতি তো হবে, এটা স্বাভাবিক। তো সেটা ধরে নিয়েই তারা যুদ্ধে নেমেছে। রাশিয়া তো এই পর্যন্ত যুদ্ধ করেই আসছে, যুদ্ধ করেই যেহেতু আসছে, সেহেতু যে রাশিয়ার তো মরার ভয় দেখে রাশিয়াকে লাভ নাই। এখন যেটা হচ্ছে কি, যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রতি কেন বেশি ইন্টারেস্টেড? যুক্তরাষ্ট্রের যে খনিজ সম্পদ আছে, এর মূল্য ধরা হয় $45 ট্রিলিয়ন সমমান। এর প্রায় ডাবল রাশিয়ার, $75 ট্রিলিয়ন সমমান খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ আছে। এখন যুক্তরাষ্ট্র, এটা তো একটা, রাশিয়ার সাথে পারতেছে না। এখন হচ্ছে কি, এর পরের যে দেশগুলো আছে,
যে এরকম ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ আছে কিন্তু একটু সামরিকভাবে বা এদিকে দুর্বল, ওদের উপর যুক্তরাষ্ট্র হচ্ছে চড়া হচ্ছে। এর মধ্যে কারা? যেমন ধরেন ইরান, যেমন ধরেন ভেনেজুয়েলা। হ্যাঁ, যেমন ইরানের প্রাকৃতিক সম্পদ আছে 27 ট্রিলিয়ন ডলারের, ভেনেজুয়েলার আছে 14 ট্রিলিয়ন ডলারের। তো এই সম্পদ তো হাতায় নিতে হবে কোনো না কোনোভাবে। তো এই হাতায় নেওয়ার কারণেই যুক্তরাষ্ট্র একটা অস্ত্র ব্যবহার করে, সেইটার নাম হচ্ছে হিউম্যান রাইটস, মানবাধিকার লঙ্ঘন। আচ্ছা দাদা, একটু আপনি বলবেন ওই ভেনেজুয়েলা, যেহেতু আপনি টানলেন ভেনেজুয়েলা ইরান দুইটাই আমরা জানতে চাই, তার আগে দর্শকদের একটু কমেন্ট আমি নিয়ে আসি, তারপর আপনি বলবেন যে মাদুরোর একটা স্টেটমেন্ট আছে, এই সময় উনি এই কথা কেন বললেন, তারপর আমরা ইরানে যাব। এমডি আবুল কালাম উনি লিখছেন, আপনাদের আলোচনা আমাদের ভালো লাগে, ধন্যবাদ আপনাকে। কিশোর আহমেদ লিখছেন, যুদ্ধ নিশ্চয়ই থামবে না, আমেরিকা ব্যবসা তাহলে বন্ধ হয়ে যাবে, যুদ্ধ বন্ধে ট্রাম্পের চালাকি বা এটা একটা ছল হতেও পারে, এটা আপনার ব্যক্তিগত মতামত বা এটাও ঠিক। জগন্নাথ শাহ লিখছেন, আমেরিকা পিস প্ল্যান পলিসি ইজ ক্লেভার ওয়ার প্ল্যান পলিসি। ধন্যবাদ আপনাকে। দিদারুল আলম বলছেন, আপনাদের যুদ্ধের বিশ্লেষণ খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, রাশিয়া বিরোধে যুদ্ধ বাদিয়ে পশ্চিমাদের সাফল্য অর্জন করতে পারবে না। আপনার অ্যানালাইসিসের জন্য ধন্যবাদ। সর্বশেষ সিরিয়া আইডি থেকে একজন বলছেন, ইউক্রেন পুতিনকে মানতে চেয়েছিল, আমেরিকার ক্ষমতা নেয়, জেলেনস্কিকে সাহস কীভাবে পাইল, পুতিনকে ড্রোন দিয়ে মারার পরিকল্পনায় সিআইএ হাত আছে, আর রাশিয়া প্রমাণ করছে ড্রোনে আমেরিকার চিপ আছে। যেটা দাদা প্রথমে আপনাকে আজকে এটা ক্লিয়ার করে দিল। দাদা যেটা বলছে, এই মুহূর্তে মাদুরো নীরব এবং আলোচনার ব্যাপারে, উনি সংলাপের ব্যাপারে আগ্রহ প্রকাশ করলেন। এই সময় পৃথিবীতে সবচেয়ে বড় ডাকাত হচ্ছে একটা দেশ, নাম নিতে চাই না, দর্শকরা বুঝে গেছে সেটা। এখন ডাকাতের সাথে সন্ধি করে হলেও তো আমি বাঁচতে হবে। এখন যেটা হচ্ছে যে ডিসিশনটা মাদুরো নিয়েছে যে আলোচনায় বসতে চায়, আলোচনাই তো সর্বোত্তম। যে কোনো সমস্যার সমাধানে আলোচনাই সর্বোত্তম। সেটা ধরেন, সেটা হোক যুদ্ধ, সেটা হোক কল্যাণ, হ্যাঁ যেটা হোক, যাই হোক। এখন দেখেন, এখন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারে আসছে, মাদুরো এটা নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে বসতে চায়। এখন আপনি মাদক পাচারের রুট নিয়ে কথা বলছেন, আপনি মাদক উৎপাদকের রুট নিয়ে কথা বলছেন না কেন? কারণ উৎপাদক যারা, তারা হচ্ছে আপনার রেজিমের লোকজন, দলের লোকজন, আপনার বেল্টের লোকজন। এখন যদি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র যদি স্থল হামলা চালায়, তাহলে এই জিনিসটা যা হবে সেটা হচ্ছে পুরো দক্ষিণ আমেরিকার নিরাপত্তায় একটা হুমকি তৈরি করবে। তাহলে বুঝতে হবে যে ক্যারিবিয়ান দেশগুলো থেকে শুরু করে মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার কোনো দেশই যুক্তরাষ্ট্রের হাত থেকে নিরাপদ নয়। যে ভেনেজুয়েলায় মোট খনিজ সম্পদ আছে 14 ট্রিলিয়ন ডলারের, তুই এখান থেকে হাতায় নিতে হবে না। সৌদি আরবের কারণ হচ্ছে কেন, আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি। কয়েকদিন আগে ট্রাম্প বলেছে কি, ভেনেজুয়েলার যে জাহাজগুলোকে মার্কিন কোস্টগার্ড আটক করেছে, তারা কি করবে, যে জব্দ তেল, এই মিলিয়নস অফ ব্যারেল, হ্যাঁ, ক্রুড অয়েল যুক্তরাষ্ট্র চাইলে বিক্রি করতে পারে। যুক্তরাষ্ট্র, আপনি অবৈধ আখ্যা দিয়ে আটক করছেন, এখন আপনি চাইলে বিক্রি করলে এটা বৈধ হয়ে যাবে। তার মানেটা কি দাঁড়ায়? এখন বিশ্ববাসী এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইয়েতে নিশ্চুপ, কিন্তু যেটা হচ্ছে সেই সময় তো আর খুব বেশি দেরি নেই। আচ্ছা, যুক্তরাষ্ট্রের পতন আর বেশি দেরি নাই, যে হয়তো আপনার ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করলে 2042 সন দেখা যায়, কিন্তু এর আগেই দেখা যাবে। এবং এইটা হচ্ছে কি, এর জন্য বিশ্বের অনেক দেশ তাকায় আছে। আচ্ছা দাদা, একটু ছোট করে বলেন, ইরানে আমরা জানি যে ছোট ছোট বিক্ষোভ হচ্ছে কয়েকদিন ধরে, এটা হচ্ছে তাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিক খুব খারাপ অবস্থা। এখানে আবার আপনার মানবাধিকারের যে গুরু, মানবাধিকারের যে অবতার ট্রাম্প, উনি বলছেন যে ইরানে বিক্ষোভ দমাতে গেলে আমরা ইরানের জনগণের পক্ষে থাকব। এটা কি আপনি আবার রেজিম চেঞ্জের দিকে যাচ্ছে নাকি? কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের একজন সাবেক সিআইএ প্রধান বললেন যে ইরানে 2বার ডিপ স্টেট চালানো হয়েছে এবং 2বারই ফেল করছে, ব্যর্থ হয়েছে।
দ্বিতীয়বার যখন চালানো হয় তখন হচ্ছে কি ইন্টারনেট ফ্রি করে দেওয়ার জন্য ইলন মাস্ককে আহ্বান জানানো হয়। ইলন মাস্ক সেটা প্রত্যাখ্যান করে। ঠিক আছে, যেটা হচ্ছে এখন একটাও ডিপ স্টেট। ঠিক আছে, তো এই ডিপ স্টেটও হয়তো ইরান কাটায় উঠতে পারবে, ইরানের সেই সক্ষমতা আছে। এবং ইরানের মানুষ যদি মনে করে যে হ্যাঁ দেশপ্রেম যদি ইরানের মানুষের থাকে, হ্যাঁ, তাহলে পরে হচ্ছে কি ওই ওদের এতে পা দিবে না। এখন যেটা হচ্ছে যে ধরেন ইরানের কাহিনী তো একই, সেটা হচ্ছে কি প্রাকৃতিক সম্পদ। 27 ট্রিলিয়ন ডলারের প্রাকৃতিক সম্পদ আছে। ইরানটাকে যদি কোনোভাবে খালি যুক্তরাষ্ট্র ঘায়াল করতে পারে, একদম মধ্যপ্রাচ্য পুরাটা ধ্বংস করতে আর সময় লাগবে না। এবং হ্যাঁ, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘনিষ্ঠ সহচর তারা দেখবেন খুব দ্রুতই ভূমি দখল করা শুরু করবে এবং তারা এমন অবস্থায় যাবে, হ্যাঁ, যে মধ্যপ্রাচ্য ধ্বংস হইতে আর বেশি সময় লাগবে না। আপনি ছোট করে 1 মিনিটের মধ্যে বলেন, এই যে ইরানকে ধরা আর পেছনে কি আরেকটা কারণ হচ্ছে অক্ষ শক্তিকে ভেঙে দেওয়া। আপনি ভালো করে জানেন যে চীন, রাশিয়া এবং ইরান এবং এদিকে নর্থ কোরিয়া খুব ভালো একটা বন্ডিং আছে এবং অক্ষ শক্তি এদেরকে বলা হচ্ছে। এটাকে চাপে ফেলার জন্য কি হতে পারে? না, অক্ষ শক্তি চাপে ফেলার জন্য বলা যাবে না। কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রকেও তো চীন একদিক দিয়ে ঘিরে রেখেছে। সেটা হয়েছে যে তাইওয়ানের চারখানি ঘিরে রেখেছে হচ্ছে চীন। এইটা নিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু খুব উদ্বিগ্ন, কিন্তু কিচ্ছু করার নাই। চীনে এক চুলও ছাড় দিবে না এবং না দেওয়াই উচিত। সেটা নালে এই জায়গাটাও তাদের দখলে চলে যাবে। এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা যা করেছে একটা দেশে, হ্যাঁ, মানে শত শত মানুষ, তখন মানবাধিকার ছিল না, তখন মানবাধিকার পকেটে ছিল। হ্যাঁ, ওই যে জায়গাটা দক্ষিণ চীন সাগরের, ওইটারও সেম কাজ করা উচিত। আমরা যুদ্ধের বিপক্ষে, কিন্তু তাহলে যুক্তরাষ্ট্র যায় বুঝবে যে ওদের অস্ত্র কোনো কাজে লাগবে না। আচ্ছা, সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগের আজকের অনুষ্ঠানটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানান। আর আমাদের এখানে আপনারা যদি জানতে চান যে কোনো বিষয় নিয়ে আমাদেরকে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে তথ্যবহুল আলোচনা করার জন্য। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর প্রবাসী ভাইদের, ভাই বোনদের বলছি, আমাদের বাংলা ভাষাভাষীদের মাঝে আমাদের অনুষ্ঠানটা ছড়িয়ে দেন। কারণ হচ্ছে বাংলা ভাষা যারা প্রবাসী আছে তারা খুব বাংলাদেশকে মিস করে। অন্তত আমাদের মাধ্যমে, যেহেতু দাদা, আমি এবং আমাদের সাথে যারা যারা আছেন, আমরা খুব সহজ ভাষায় এক প্রকার চায়ের টেবিলে চা খেতে খেতে যে ধরনের জিওপলিটিক্যাল নিয়ে কথা বলি, খুব ইজি যেন আপনারা কানেক্ট করতে পারেন, সেভাবে আমরা অনুষ্ঠানটা করার চেষ্টা করি। তারপরেও যদি আপনারা কোনো সাজেশন থাকে এই অনুষ্ঠানে আমাদেরকে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।